বন্ধুগণ নমস্কার। প্রথমে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূলত জিওপলিটিক্স বা গ্লোবাল পলিটিক্সের নিউজগুলো এখানে আপনাদের কাছে শোনানোর চেষ্টা করি, আর ন্যাশনাল পলিটিক্সের পার্ট অল্প কিছু। তো গ্লোবাল পলিটিক্সের যে 5টা দেশকে বাদ দিয়ে কোনো আলোচনা হয় না, সেই 5টা দেশ কিভাবে মাপ করা হয়, ধরেই নেওয়া হয় যে ইউনাইটেড নেশনসে যারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, অর্থাৎ যারা এই যে নিরাপত্তা পরিষদের সদস্য, তারা মূলত 5টি শক্তিশালী দেশ। তার প্রথম হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড, এই 5টি দেশ। তো এখন যে উভর্তি অর্থাৎ এই জায়গাতে নিরাপত্তা পরিষদে আর যে 2-3টি দেশ এখন জায়গা পেতে চাইছে, তার মধ্যে ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা। তারপর অন্যান্য ছোট ছোট কিছু দেশ তো আছেই, জার্মানি অবশ্যই এর দাবিদার। তো এই ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য ধরে শুনবেন, কারণ এই 5টা দেশকে বাদ দিয়ে গ্লোবাল পলিটিক্স আলোচনা হয় না। তার সঙ্গে এই ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, এই সমস্ত দেশগুলো যারা উঠতি শক্তি এখন, তাদের কথাটা অবশ্যই আলোচনা করা যাবে। এখন সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই কারণে আপনারা জানেন আমেরিকা আর্থিক সামরিক দিক থেকে সবচেয়ে পৃথিবীর শক্তিশালী শক্তি, এবং শক্তিশালী শক্তি হওয়ার কারণে এখন আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো খুবই হচ্ছে যে চারিদিকে অশান্তির সৃষ্টি করছে বলা যায়। তিনি বলছেন যে আমি শান্তির চেষ্টা করছি, আমি যুদ্ধ বন্ধ করছি, কিন্তু তাতে কিন্তু যুদ্ধ বন্ধ তো হচ্ছেই না, উল্টে দেখা যাচ্ছে সেখানে আরও অশান্তির আগুন জ্বেলে যাচ্ছে। অর্থাৎ উপর থেকে চাপিয়ে দেওয়া শান্তি প্রক্রিয়া যে এইভাবে করা যায় না, যতক্ষণ না গভীরে ঢুকে শান্তি প্রক্রিয়াটাকে অরিজিনাল যে প্রবলেমসগুলো সেইটা যদি মানে সমাধান করা না যায়, তাহলে এভাবে শান্তি আসে না। এখন এই গত নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প একটা কী বলবো, একটা নোটিফিকেশান বলুন, একটা অর্ডার জারি করেছে বলুন, বা একটা স্টেটমেন্ট জারি করেছে বলুন, বা একটা প্রোফাইল জারি করেছে বলুন, এরকম একটা কিছু করেছে, সেটা আমি বলছি। সেটার নাম দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নভেম্বর 2225। এখানে তার যে মুখবন্ধ প্রিফেসটা, সেইটা আমি আপনাদেরকে বলছি, কারণ এটা অনেক বড় ডকুমেন্ট। আমি আগে একটা ভিডিও বলেছি, এটা টোটাল 33 পাতার ডকুমেন্ট। এটা আমি পড়েছি, কিন্তু এটা সবটা বলার দরকার লাগে না। আমি মুখবন্ধটা বললে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই তো এটা ইংরেজিতে লেখা, তবুও আমি আপনাদেরকে একটু একটু করে বাংলা করেও বোঝানোর চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে, তিনি যেটা বলতে চেয়েছেন মূলত আমেরিকাবাসীকেই তিনি হচ্ছে যে অ্যাড্রেস করেছেন। সে অ্যাড্রেসটা হচ্ছে, ডিয়ার ফেলো আমেরিকানস, ওভার দ্য পাস্ট 9 months we have brought our nation and the world back from the brink of catastrophe and disaster. After 4 years of weakness, extremism and deadly failure, my administration has moved with urgency and historic speed to restore American strength at home and abroad and bring peace and stability to our world. তো সারা পৃথিবীতে তিনি শান্তি এবং স্টেবিলিটি এনেছেন, এবং যে 4 বছরে অর্থাৎ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে 4 বছর, সেই সময় যে পরিমাণ ক্ষতি হয়েছে বলে তিনি বলছেন, সেই ক্ষতিটাকে তিনি নাকি সারিয়ে তুলেছেন। এবং আমেরিকা যেভাবে দুর্বল হয়ে গেছিল এবং প্রায় একরকম ব্যর্থ হতে চলেছিল, আমার প্রশাসন সেখান থেকে খুব দ্রুততার সঙ্গে একটা ঐতিহাসিকভাবে আমেরিকার শক্তিটা নিজের ঘরে এবং বাইরে বাড়িয়ে তুলেছে। নো অ্যাডমিনিস্ট্রেশন হিস্ট্রি হ্যাজ অ্যাচিভড সো ড্রামাটিক অ্যান্ড টার্ন অ্যারাউন্ড ইন সো শর্ট এ টাইম। কোনো প্রশাসনই এত শর্ট টাইমের মধ্যে এত ভালো উন্নতি এবং নাটকীয় উন্নতি করতে পারেনি। স্টার্টিং অন মাই ফার্স্ট ডে ইন অফিস, we restored the sovereign borders of the United States and deployed the US military to stop the invasion of our country. We got radical gender ideology and woke lunacy out of the armed forces and began strengthening our military with $1 trillion of investment. We rebuilt our alliance and got our allies to contribute more to our common defense, including a historic commitment from NATO countries to raise defense spending from 2% to 5% of GDP. We unleashed American energy production to reclaim our independence and imposed historic tariff to bring critical industries back home. অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে আমি যে এর মধ্যে মিলিটারির জন্য $1 ট্রিলিয়ন আমি ইনভেস্টমেন্ট করেছি, অর্থাৎ মিলিটারি ইকুইপমেন্টস
তিনি বৃদ্ধি করার জন্য। তার সঙ্গে বলছেন ন্যাটো কান্ট্রি দিকে আমি বলেছি তোমরা তোমাদের যে টোটাল বাজেট জিডিপি তার 5% ন্যাটোতে খরচা করো, অর্থাৎ ন্যাটোতে এতদিন আমেরিকা বেশি খরচা করতো, আমেরিকা এখন আর বেশি খরচা করবে না। এবং তিনি যে ট্যারিফ লাগিয়েছেন সেই ট্যারিফ লাগিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত টাকা রোজগার করতে পেরেছেন এবং ট্যারিফ লাগানোর ফলে যে ক্রিটিক্যাল সমস্ত ইন্ডাস্ট্রিজ সেই ইন্ডাস্ট্রি নাকি আমেরিকাতে ফিরে গেছে এবং সেখানে লোকের নাকি জব ক্রিয়েট হবে, এরকম একটা ব্যাপার আর কি। এবং তিনি যে আর্মির মধ্যে যে ওক আইডিওলজি, লুনাসিক আইডিওলজি, র্যাডিক্যাল আইডিওলজি যে একটা হওয়ার চেষ্টা ছিল সেটাকে তিনি নাকি বন্ধ করে দিয়েছেন। ইন অপারেশন মিডনাইট হ্যামার উই obliterated Iran's nuclear enrichment capacity. I declare that drug cartels and savage foreign gangs operating in our region as foreign terrorist organizations, and over the courses of just 8 months, we settled 8 raging conflicts, including between Cambodia and Thailand, Kosovo and Serbia, and DRC and Rwanda, Pakistan and India, Israel and Iran, Egypt and Ethiopia, Armenia and Azerbaijan, and ending the war in Gaza with all living hostages returned to their families. এখানে বলতে চেয়েছেন যে আমি আসলে এই যে ইরানের যে নিউক্লিয়ার এনরিচমেন্ট ছিল সেখানে ওই যে B2 বোম্বার দিয়ে তিনি এখানে বম্ব বর্ষণ করেছিলেন করে নিউক্লিয়ার, সেটা ইরানের নিউক্লিয়ার এনার্জি ফেসিলিটিসকে কিন্তু নষ্ট করেছেন। কিন্তু সত্যি কথা হলো শোনা যাচ্ছে যে ইরান নাকি তার আগেই তার যে এনরিচ নিউক্লিয়ার তাদের সেই জায়গা থেকে তারা অলরেডি সরিয়ে দিয়েছিল এবং ড্রাগ কার্টেলস তিনি বন্ধ করে দিয়েছেন। সেটা তিনি বলতে চাইছেন খালি ভেনেজুয়েলাকে, যে সেখান থেকে ড্রাগ কার্টেলস আসতো সেটা আমি বন্ধ করে দিয়েছি। এবং আমাদের যে বিভিন্ন দেশে যে যুদ্ধগুলো চলছিল সেটাকে আমি 8 মাসে প্রায় বন্ধ করে দিয়েছি, ইনক্লুডিং কম্বোডিয়ান থাইল্যান্ড। যদিও তিনি বোধহয় শুনেছেন কিনা জানি না, বা তার শোনার অবসর আছে কিনা, কদিন আগেই কম্বোডিয়া এবং থাইল্যান্ডে আবার কিন্তু একপ্রস্থ একটা বর্ডারে যুদ্ধ হয়ে গেছে। অর্থাৎ উপর থেকে জোর করে চাপিয়ে দেওয়া যে পিস শান্তি সেটা যে বজায় থাকবে না সেটা তিনি বুঝে উঠতে পারেন না। এবং কসোভো এবং সার্বিয়া যেটা বলছেন, হাঙ্গেরির সঙ্গেই এখন সার্বিয়ার একটা বড় টেনশন চলছে। ডিআরসি রোয়ান্ডাতে এখনও সেই অর্থে কিছুই শান্তি ফিরে আসেনি। পাকিস্তান ইন্ডিয়ার যেটা তিনি শান্তি করে দিচ্ছেন বলছেন সেটা সেখানে তার কোনো কৃতিত্ব নেই। পাকিস্তান এমন একটা জায়গায় পৌঁছেছিল, পাকিস্তানকে শান্তি প্রস্তাব ভারতকে দেওয়া ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না। এবং ইসরায়েল ইরানের যে যুদ্ধ বন্ধ করার কথা তিনি বলছেন, ইসরায়েল এখনও ধমকি দিচ্ছে আমি যে কোনো সময় ইরানের উপর মিসাইল বর্ষণ করব। ইজিপ্ট ইথিওপিয়ার কী অবস্থা হয়েছে ওনারই জানা উচিত, ইথিওপিয়ার কী অবস্থা সেটা ওনারই ভালো করে জানা উচিত। আর্মেনিয়া আজারবাইজান তো আর্মেনিয়াকে অবিরত ধমকাচ্ছে, আবার উল্টা আর্মেনিয়াও ধমকাচ্ছে। গাজাতে তিনি বলছেন যে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছেন, ওয়ার বন্ধ করে দিয়েছেন এবং জীবিত হোস্টেজকে সব ফেরত পাঠিয়েছেন। হ্যাঁ, জীবিত হোস্টেজরা ফেরত গেছে সেটা আমরাও দেখেছি, কিন্তু গাজাতে আদৌ শান্তি হয়নি। তার পরের যে পদক্ষেপগুলো, সেখানে যে ইন্টারন্যাশনাল পিস ফোর্স ডেপুট করা সেটাও এখন হয়নি। পাকিস্তানের সঙ্গে দর কষাকষি চলছে তাদের ফোর্স সেখানে পাঠাবে কিনা, কেউ বলছে 1,500 পাঠাবে, কেউ বলছে 20,000 পাঠাবে, কেউ বলছে 25,000 পাঠাবে, কিন্তু এখনও সেটা মেটেরিয়ালাইজ হয়নি। এর বাইরে হামাসের যে অস্ত্র বিসর্জনের কথা ছিল তাও কিছু কাজে আসেনি। তারপরে গাজাতে যে একটা রিবিল্ডিং প্রসেস তৈরি করার কথা ছিল সেটাও কিছু হয়নি। উনি তো আপনি বলেছিলেন যে গাজাকে একটা বিশাল বিকশিত সিটি, অর্থাৎ উন্নতর একটা শহর এবং ট্যুরিস্ট স্পট হিসাবে আমি তৈরি করব। তার এক কদমে কিছু এগিয়েছে বলে আমি তো অন্তত রিসেন্ট কোনো খবর আমি পড়িনি। তো ফলে তিনি যে কিসের সাফল্যের দাবিদার বা কিসের সাফল্য তিনি দাবি করছেন এটা তো আমার বোধগম্যের বাইরে। আমেরিকা is strong and respected again, and because of that we are making peace all over the world. কে যে তাকে রেসপেক্ট করছে তিনিই জানেন। কানাডার সঙ্গে তার অশান্তি চলছে, কানাডার লোক এখন আমেরিকা যেতেই ভয় পাচ্ছেই বলুন, আর হচ্ছে যে অবহেলায় করছে বলুন, আর হচ্ছে যে ইগনোর করছেই বলুন, কানাডা সেখানে যাচ্ছেই না। মেক্সিকোর সঙ্গে তার একটা টেনশন তো অবিরত লেগে আছে, ব্রাজিলের সঙ্গে তার টেনশন অবিরত লেগে আছে, আর তিনি বলছেন তিনি নাকি ভীষণ সম্মান পাচ্ছেন। আসলে যদি বুঝতে পারছেন না, তিনি আমেরিকাকে সম্মানের থেকে অনেক বেশি অবহেলা এবং অসম্মানের জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন। তার এগুলো শোনার সময় নেই। আচ্ছা, ইন এভরিথিং উই ডু উই পুটিং আমেরিকা ফার্স্ট, সেটা আপনি করুন, তাতে কোনো অসুবিধা নেই। আপনার দেশকে আপনি ফার্স্ট রাখবেন, সব দেশে তো চায়, চীন চায় তার দেশ ফার্স্ট, রাশিয়া চায় তার দেশ ফার্স্ট, ভারত চায় ভারত হচ্ছে ফার্স্ট, হচ্ছে যে বিকশিত ভারত, তো এটা সবাই চায়। What follows in a national security strategy to describe and build upon the extraordinary strides we have made. This document is roadmap to ensure that America remains the greatest and most successful nation in human history and the home of freedom on the earth. In the years ahead, we will continue to develop every dimension of our national strength
and we will make America safer, richer, fairer, greater and more powerful than ever before. সেটা তো ভবিষ্যৎ কথা বলবে, আপনি এটা আশা করতেই পারেন, এটা আপনাকে আশা করতে কেউ বারণ করছে না। এরপর তো তিনি টেবিল অফ কন্টেন্টস দিয়ে 33 পেজেস একটা ডকুমেন্ট করেছেন, সেখানে তিনি ডিটেলড একটা স্টেটমেন্ট জারি করেছেন এবং এইটা হচ্ছে তার বক্তব্য। তো কথা হচ্ছে, সো ফার মাই পয়েন্ট অফ ভিউ ইজ কনসার্ন, যে আগামী দিন প্রমাণ করবে ডোনাল্ড ট্রাম্পের এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা কতটা সাকসেসফুল হলো। এবং আগামী যে তার মধ্যবর্তী নির্বাচন আসছে, সেই মধ্যবর্তী নির্বাচনে তার কী ফল হয় সেটার উপর নির্ভর করে। অনেকেই তো অনুমান করছে যে মধ্যবর্তী নির্বাচনে আমেরিকাতে রিপাবলিকানদের পরাজয় হতে পারে এবং আগামী যে সাধারণ নির্বাচন পরবর্তীকালে হবে 4 বছর পরে, সেখানে তিনি আবার নিজেই আবার সংবিধান চেঞ্জ করে সেখানে দাঁড়ান কিনা, কারণ আমেরিকায় নাকি একজন পরপর দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারে, আমি যেটা জেনেছিলাম, শুনেছি। এরবারে তিনি করেন কিনা, বা উপরাষ্ট্রপতি যে ডিফেন্সের জন্য তিনি একটা সেফ সিট রেখে যাচ্ছেন, নাকি আগামী দিনে আবার ডেমোক্রেটরাই দেখা গেল ফিরে এলো আমেরিকার প্রশাসনে, সেটা কিন্তু বিচিত্র হবে না। আর তখন সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ব্যর্থতা বলেই পরিচিত হবে, যদি সেকেন্ড টার্মের জন্য, অর্থাৎ আগামী বা সাধারণ নির্বাচনে যদি রিপাবলিকানরা ফিরে আসতে না পারে, ডেমোক্রেটরা যদি ফিরে আসে, তাহলে সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা হিসেবে পরিচয়। এবং মিড টার্ম নির্বাচনে যদি রিপাবলিকানরা হেরে যায়, তাহলে কিন্তু সেটাও তার ব্যর্থতারই পরিচয় দেবে। লেট ইউ ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। আগামী দিনে কী হয় তার জন্য আমাদেরকে দেখতে অপেক্ষা করতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে সত্যি ডোনাল্ড ট্রাম্পের যে স্ট্র্যাটেজি, সিকিউরিটি স্ট্র্যাটেজি বলুন আর টোটাল গ্লোবাল স্ট্র্যাটেজি বলুন, সেটা কতটা সফল আর কতটা সফল হলো না। তো আমরা অপেক্ষা করবো আগামী দিনে তার এই সাফল্য বা ব্যর্থতা, বা আধা সাফল্য আধা ব্যর্থতা, সেটা সেইভাবে অনেক সময় এই সমস্ত রাষ্ট্রনেতার মাপা হয়, সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করব, জানার জন্য অপেক্ষা করব। আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদেরকে আমি ব্লগ করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।